আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত ছিল, তদন্ত কমিশনের রিপোর্ট। মূল সমন্বয়কারী ব্যারিস্টার ফজলে নূর তাপস। নির্বাহী বিভাগ থেকে আলাদা হল বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি। কথা বলছেন খালেদা জিয়া, দেয়া হচ্ছে তরল খাবার, শঙ্কা কাটেনি জানালেন রিজভী। তারেক রহমান ফিরতে চাইলে দেয়া হবে ট্রাভেল পাস, পররাষ্ট্র উপদেষ্টা। ক্ষমতায় গেলে দুর্নীতির শেকড় উপড়ে ফেলার ঘোষণা জামায়াত আমিরের। ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়, নতুন বাংলাদেশ হবে ইসলামের, মিয়া গোলাম পরোয়ার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ জড়িত ছিল এবং এতে মূল সমন্বয়কারী ছিল ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততার পাশাপাশি গ্রিন সিগন্যাল ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে বিডিআর বিদ্রোহ নামে সংঘটিত হত্যাযজ্ঞের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান ও অন্যান্য সদস্যরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ইতিহাসের এই ভয়াবহতম ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিল। এই রিপোর্টের মাধ্যমে সেই সব প্রশ্নের অবসান ঘটবে। প্রতিবেদনে শিক্ষণীয় বহু বিষয় এসেছে যা জাতির জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কমিশন প্রধান ফজলুর রহমান বলেন, তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে। এ সময় কমিশনের ফাইন্ডিংস সম্পর্কে জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল বাস্তবায়ন করে শেখ ফজলে নূর তাপস। নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি আলাদা হলো বিচার বিভাগ, জারি করা হয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025। রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই অধ্যাদেশ জারি করা হয়। এর আগে গত 20 নভেম্বর সুপ্রিম কোর্টের জন্য একটি আলাদা সচিবালয় প্রতিষ্ঠায় সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও কাটেনি শঙ্কা বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার শরীর ঔষধ গ্রহণ করছে এবং তিনি মুখে তরল খাবার খেতে পারছেন বলেও জানান তিনি। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ফিরতে চাইলে তাকে একদিনে ট্রাভেল পাস দেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। প্রায় এক সপ্তাহ ধরে এখানেই তার চিকিৎসায় দেশ বিদেশের চিকিৎসকরা নিরলস চেষ্টা চালাচ্ছেন। গণতান্ত্রিক অগ্রযাত্রার আন্দোলনে আপোষহীন এই নেত্রী যখন হাসপাতালের বেডে শয্যাশায়ী, তখন বাইরে তার সুস্থতার কামনায় উদ্বিগ্ন দলটির নেতাকর্মীরা। নফল নামাজ আদায়, কেউ প্রিয় নেত্রীর ফিরে আসার প্রার্থনায় চোখের অশ্রু ঝরিয়ে, আবার কেউ নিজের অঙ্গদান করার ঘোষণা দিয়ে অপেক্ষা করছেন হাসপাতালের বাইরে। আমার দেহে যত অঙ্গ লাগে তাকে দেওয়ার জন্য যদি ডাক্তার সাহেব নিয়ে যা, আমি সেটা দিতে প্রস্তুত। আমাদের দেশনেত্রীর জন্য আমি হাত ধরে জোর করে বলছি, আপনারা সবাই আমাদের দেশনেত্রীর জন্য দোয়া করবেন। তবে রোববার প্রায় 4 দিন পর কথা বলেছেন বেগম খালেদা জিয়া। ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানের কাছ থেকে পানি চেয়ে খান তিনি। এরপর থেকে তাকে অল্প অল্প করে তরল খাবার দেওয়ার চেষ্টা করছেন চিকিৎসকরা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। বিএনপি চেয়ারপারসনের অসুস্থতার কারণে বিজয় দিবসের সব কর্মসূচি স্থগিতের কথাও জানান রিজভী। তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে আমরা এই কর্মসূচি স্থগিত রেখেছি। আপনারা কাছে আবেদন, আপনারাও আল্লাহর কাছে দোয়া করবেন।
এছাড়া খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য রাজধানীর বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করেন দলটির নেতাকর্মীরা। গুলশান সোসাইটি মসজিদে দোয়ার আয়োজন করে আমরা বিএনপি পরিবার, আর নয়াপল্টনে দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। যাকে আজকে আমাদের খুব প্রয়োজন ছিল, অত্যন্ত বেশি রকম প্রয়োজন জাতির জন্য। তার প্রমাণ দেখেন, এই দেশের সমস্ত লোকজন, নেতৃস্থানীয় সকল ধর্মের, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে আজকে তার জন্য দোয়া করছে। যে সংকটের মধ্যে উনি যুদ্ধ করছেন সেই এভার কেয়ার হসপিটালে, এই সংকট যদি আল্লাহ তাআলা ক্ষমা করে আমাদের দিকে তাকিয়ে ওনার রহমত বর্ষিত না হয়, তাহলে বাংলাদেশ বিরাট সংকটের সম্মুখীন হবে। এদিকে রাজধানীতে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, বেগম জিয়াকে বিদেশে নিতে ব্যবস্থা করছে বিএনপি, সেই প্রক্রিয়ায় সহযোগিতা করছে সরকার। তারেক রহমান যদি আসতে হয় কি পদ্ধতিতে আসবেন, এটা নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে, কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। গত রোববার হঠাৎ ৭৯ বছর বয়সী খালেদা জিয়ার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে আনেন চিকিৎসক দল। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এদিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সন্ধ্যায় তার কার্যালয়ে একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে বেগম জিয়ার চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় বেগম জিয়ার সুস্থতা কামনায় রাষ্ট্রপতির পক্ষ থেকে দোয়ার কথাও জানান তার সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন। পরে হাসপাতালে যান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এ সময় তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান। মহান রাষ্ট্রপতির আসলে উনি দোয়া করেছেন যাতে বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে ওঠেন, এবং এই যে গণতান্ত্রিক অভিযাত্রা যে বাংলাদেশ আবার প্রত্যাবর্তন করবে, সেই যাত্রায় বেগম জিয়া নেতৃত্ব দিক, এটা মহামান্যের প্রত্যাশা, এবং উনি এটা দোয়া করেছেন এবং সবার কাছে, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময় চাকুরিতে বৈষম্য, বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার অবসরপ্রাপ্ত বরখাস্ত হওয়া সশস্ত্র বাহিনীর সদস্যদের ন্যায় বিচার নিশ্চিত করার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবসরপ্রাপ্ত বরখাস্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সুপারিশের জন্য গঠিত কমিটি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, প্রতিবেদনে অবিচার ও বঞ্চনার যে পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা হয়েছে তা কল্পনার বাইরে। এ সময় পূর্ণ পেশাদারিত্ব ও নির্মোহ থেকে সত্য বের করে আনায় কমিটির সদস্যদের ধন্যবাদ জানান তিনি। এদিকে বিগত সরকারের আমলে বিমান বাহিনীতে বঞ্চিত ও বৈষম্যের শিকার 12 কর্মকর্তাকে স্বাভাবিক অবসর প্রদান, পদোন্নতি, অবসর পূর্ব পদোন্নতি, বকেয়া বেতন ভাতা ও আনুষঙ্গিক সুবিধা নিশ্চিতে সুপারিশ করেছে কমিটি। ক্ষমতায় গেলে জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মহাখালীতে বাংলাদেশ মেডিকেল রিসার্চ সেন্টারে কমিউনিটি হাসপাতালের হেলথ কেয়ার প্রোভাইডারদের আলোচনা সভায় তিনি বলেন, মৌখিক আশ্বাস নয়, সকলের ন্যায্য দাবি আদায়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এ সময় রাজনীতিবিদদের সমালোচনা করে তিনি বলেন, আগামীতে ক্ষমতায় গেলে দুর্নীতির শেকড় উপড়ে ফেলা হবে। মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার সাথে সাথে পেশার উৎকর্ষ সাধনে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে জামায়াতে আমির আরও বলেন, প্রত্যেক শিশুকে সম্পদে পরিণত করতে চায় জামায়াতে ইসলাম। সরকারের দায়িত্ব হচ্ছে, যারা যে জনগণ আমাকে এই দায়িত্ব দিবে, আপনাকে এই দায়িত্ব দিবে, আপনার দায়িত্ব হচ্ছে সেই জনগণের অধিকার তার ঘরে, তার হাতে পৌঁছে দেওয়া। অগ্রিম সুসংবাদ দিয়ে রাখতে চাই, সমাজের কোনো সেকশনের কোনো দাবি দাওয়া নিয়ে সরকারের কোথাও কোনো ধর্ণা দিতে হবে না এবং কোনো মিছিল মিটিং করতে হবে না। 8 দলের জোট নতুন জাগরণ সৃষ্টি করেছে। মানুষের মনে আশার সঞ্চার হয়েছে যে নতুন বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। রাজশাহীর ঐতিহ্যবাহী মাদ্রাসা ময়দানে 8 দলের বিভাগীয় সমাবেশে এমনটাই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, এবারের সংগ্রাম চাঁদাবাজ, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে।
সরকার একটি চক্রের কুপরামর্শে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের দিন নির্ধারণ করেছে অভিযোগ করে তা পরিবর্তনের দাবি জানান তিনি। আপনি এই গেজেটকে পরিবর্তন করুন, গণভোটকে জাতীয় ভোটের আগে আনুন। লেভেল প্লেইং ফিল্ড এখনো হয়নি। ইচ্ছামতো একটি দলের গোপন ষড়যন্ত্র অন্য কাউকে ক্ষমতা আনার জন্য ডিসি, এসপি, ইউনো, ওসি ইচ্ছামতো বদলি করে প্রশাসনে আপনারা হাত দিয়ে প্রশাসনকে নষ্ট করে ফেলছেন। সুষ্ঠু নির্বাচন না হলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, দলগুলো যদি সঠিক ব্যক্তিকে মনোনয়ন দেয় তাহলেই গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হবে। এদিকে রাজনৈতিক দলের প্রতিনিধিরা জানান, জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছে না নির্বাচন কমিশন, কোনো কোনো ক্ষেত্রে পক্ষপাতিত্ব করছে। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান। অত্যন্ত আনন্দিত। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচন পর্যবেক্ষকের ভূমিকা রাখতে আত্মপ্রকাশ করল ভয়েস নেটওয়ার্ক। রোববার আত্মপ্রকাশ উপলক্ষে সিরডার মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে সেমিনারের আয়োজন করে সংস্থাটি। খুব সহজ একটা সমীকরণ মনে হয়। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধি ও সংগঠনের সদস্যরা। আলোচকরা বলেন, কালো টাকার ব্যবহার বন্ধ ও পেশিশক্তির প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনে সরকারকে বিশেষ গুরুত্ব দিতে হবে, তা না হলে নির্বাচন আবারও প্রশ্নবিদ্ধ হবে। এখন প্রধান উপদেষ্টা শুধুমাত্র মুখে মুখে যদি বলেন বা নির্বাচন কমিশন মুখে মুখে বলেন যে আমরা ইতিহাসের সেরা নির্বাচন করতে চাই, কিন্তু ইতিহাসের সেরা পরিবেশটা না তৈরি করতে পারলে ইতিহাসের সেরা নির্বাচন আপনারা করতে পারবেন না। নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমিয়ে আনার তাগিদ দেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি। নির্বাচনের আগে শুধু কেন নির্বাচন আইনের সংস্কার প্রয়োজন হয়, এটা তো কন্টিনিউয়াস প্রসেস, যে কোনো সময় এটা হতে পারে। এই জিনিসটা যে আমাদের এই যে দূরত্ব রাজনৈতিক দলগুলো মধ্যে আছে এবং বিচার বিভাগের সাথে ইলেকশন কমিশনের একটা দূরত্ব। প্রশাসনকে নিরপেক্ষ রাখতে জবাবদিহিতার আওতায় আনার তাগিদ দেন বিএনপি ও জামায়াত নেতারা। সিএসপি, ডিআইজি কমিশনার, টিএনওসি, নির্বাচন কর্মকর্তা, এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যদি নির্বাচন কমিশন সর্বোচ্চ নিরপেক্ষতার পরিচয় দিতে না পারে তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সিসি ক্যামেরা কিংবা অবৈধ অস্ত্র উদ্ধার কিংবা অন্যান্য যা কিছু আছে সবকিছু পদ্ধতি আপনি যত কিছুই নির্ধারণ করেন, মানসিকভাবে যদি আমরা আমাদেরকে নিজেদেরকে ভেতর থেকে অন্তর থেকে ধৌত করতে না পারি, পরিষ্কার করতে না পারি, তাহলে অন্য কোনো বিষয় দিয়ে কোনো কিছু হবে, আমি অন্তত এটা বিশ্বাস করি না। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচন না হলে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ সম্ভব নয়। নির্বাচন একটা একদিনের বিষয় না, নির্বাচন একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। নির্বাচন এই সাইকেল বলা হয় এটাকে। তো এই সাইকেলটা যদি সঠিকভাবে যে এটা যদি কার্যকর না হয়, সাইকেলটা যদি যেইভাবে হওয়ার কথা সেইভাবে যদি ওটা যে বাস্তবায়িত না হয়, তাহলে নির্বাচনের দিনে পর্যবেক্ষণ করাটা পণ্ডশ্রম। নাগরিক সমাজকে তাদের ভূমিকা পালন করতে হবে বলেও এ সময় উল্লেখ করেন বদিউল আলম মজুমদার। 14,600। আশিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে 8 ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সম্প্রতি শেখ হাসিনার মামলার রায়ের পর এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে বক্তব্য রাখেন ফজলুর রহমান। সেখানে তিনি এই ট্রাইব্যুনাল এবং এর বিচার মানেন না বলে মন্তব্য করেন। পরে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। এদিকে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই গণ আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8টি অভিযোগ গঠন পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল 2। আবেদনে আসামির আইনজীবীরা জুলাই অভ্যুত্থান এবং বর্তমান সরকারের আইন প্রণয়নের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তাদের এই প্রশ্নকে আদালত অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে শুনানিতে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। পরে ইনুর বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষ করে প্রসিকিউশন আজ এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। কেন আদালত অবমাননার ব্যবস্থার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে না, এই জন্য রুল ইস্যু করেছেন এবং তাকে আগামী 8 ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। সেই সাথে এটার বিভিন্ন কপি বিভিন্ন বার কাউন্সিল সহ বিভিন্ন জায়গায় প্রেরণ করেছেন এবং
ওনাকে সশরীরে আসা উপস্থিতির সাথে সাথে ওনার একাডেমিক সনদ এবং বার কাউন্সিল সনদ সহ উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছে। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। প্রতি লিটার ডিজেল 102 থেকে 104 টাকা, অকটেন 122 টাকা থেকে 124 টাকা, পেট্রোল 118 থেকে 120 টাকা ও কেরোসিনের দাম 114 টাকা থেকে 116 টাকা নির্ধারণ করা হয়েছে। রাত 12টার পর থেকে নতুন মূল্য কার্যকর হবে। এক প্রজ্ঞাপনে নতুন এই দর ঘোষণা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। 509 ভোট পেয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন নয়া দিগন্তের চিফ রিপোর্টার আবু সালে আকন। অন্যদিকে 752 ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেল। এছাড়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন বৈশাখী টিভির মেহেদি আজাদ মাসুম ও সাংগঠনিক সম্পাদক দৈনিক জনকণ্ঠের এম জসিম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক সংগ্রামের জাফর ইকবাল। অপটিক্যাল মার্ক রিডার ও OMR মেশিনে গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার MA আজিজ। এর আগে রোববার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। এটিএন বাংলার স্টাফ রিপোর্টার মিজান শাহজাহানের মা মরিয়ম বেগম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাতে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়াতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 60 বছর। দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন তিনি। মরহুমা মৃত্যুকালে স্বামী মাস্টার আব্দুল খালেক, 3 ছেলে 2 মেয়ে, 3 নাতি, পুত্রবধূ ও 2 জামাতা সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ বাদ জোহর মরহুমাকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। জাতীয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ফার্স্ট ইউথ ম্যাজিক ফেস্টিভ্যাল 2025। জাদুশিল্পী ঐক্য সংস্থা আয়োজিত ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় দিনব্যাপী এই উৎসব ছিল ম্যাজিক আইটেম নিলাম, ম্যাজিক ওয়ার্কশপ, জাদুশিল্পীদের প্রতিযোগিতা এবং নির্বাচিত জাদুশিল্পীদের গালা শো। উৎসবে অংশ নেন 70 জন জাদুশিল্পী। তাদের মধ্যে প্রতিযোগিতায় অংশ নেন 12 জন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আয়ুব ভূঁইয়া। এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার উপদেষ্টা তাহিক আহমেদ এবং এটিএন মিডিয়া কমিউনিকেশনের সিইও সাজিদুর রহমান মনিম। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সেলিম রেজা, দ্বিতীয় স্থান পান শাহানা রাজীব এবং তৃতীয় হয়েছেন AI নিপা। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা, স্পন্সর প্রতিষ্ঠান ছিল ফ্রুটিকা। এবার খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL এর নিলামে সর্বোচ্চ 1,10 লাখ টাকায় বিক্রি হয়েছেন মোহাম্মদ নাইম। 50 লাখ টাকা ক্যাটাগরিতে থাকা নাইমকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। অবশেষে মাহমুদুল্লাহকে রংপুর রাইডার্স ও মুশফিকুর রহিমকে কিনেছে রাজশাহী ওয়ারিয়র্স। দীর্ঘ 1 যুগ পর প্লেয়ার্স অপশনের মাধ্যমে খেলোয়াড় কিনে নেন BPL এর 6টি ফ্র্যাঞ্চাইজি। পরাগারমানের রিপোর্ট। প্লেয়ার নাম্বার 22 দীর্ঘ 1 যুগ পর আবারও প্লেয়ার্স অকশনের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL এর আনুষ্ঠানিক কার্যক্রম। লটারি ভাগ্য বাদ দিয়ে এবার অর্থের ঝনঝনানি আর কৌশলের মাধ্যমে দল সাজায় BPL এর 6টি ফ্র্যাঞ্চাইজি। বিসিবি সভাপতি এ সময় অনুরোধ করেন ফ্র্যাঞ্চাইজিগুলি যেন স্থানীয় লিগের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত রাখে। মেয়েদের BPL আয়োজনের ঘোষণাও দেন তিনি। যে জেলাগুলোতে আপনারা নাম ক্যারি করছেন সেখানকার ডোমেস্টিক ক্রিকেট, সেখানকার লোকাল ক্রিকেট, সেখানকার মেয়েদের ক্রিকেট, সেখানে ক্রিকেট ফ্যাসিলিটি ডেভেলপমেন্টে আপনারা যদি সেখানে সম্পৃক্ত হন তাহলে নট অনলি এই BPL এর ফ্র্যাঞ্চাইজি, আপনারা সারা দেশের ক্রিকেটের ডেভেলপমেন্টে আমাদের সাথে থাকবেন। আমরা এই আজকের অনুষ্ঠানে ঘোষণা করতে যাচ্ছি যে অচিরেই আমরা মেয়েদের BPL করতে যাচ্ছি। নিলামের আগেই সরাসরি চুক্তিতে 23 জন ক্রিকেটারকে দল নিয়েছে 6টি ফ্র্যাঞ্চাইজি। নিলামের শুরুতে মোহাম্মদ নাইমের জন্য আগ্রহ দেখায় সিলেট, রংপুর ও নোয়াখালী। 3 দলের লড়াইয়ে চমক দেখিয়ে 1,10 লাখ টাকায় বাহাতি ব্যাটারকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস।
গত আসরে 511 রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন 26 বছর বয়সী এই তরুণ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। 50 লাখ টাকা ফ্রম রংপুর। 70 লাখ টাকায় রংপুর রাইডার্স দলে নিয়েছে এই ক্যাটাগরিতে থাকা লিটন দাসকে। জাতীয় দলের টি-20 অধিনায়ক গত আসরে ছিলেন ঢাকা ক্যাপিটালসে। 68 লাখে মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়েছে ঢাকা। তাওহিদ হৃদয়কে 92 লাখে দলে নিয়েছে রংপুর রাইডার্স। শামীম হোসেনকে 56 লাখে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। 65 লাখে ওপেনার পারভেজ হোসেন গিয়েছেন সিলেট টাইটান্সে। রাইজিং স্টার্স এশিয়া কাপের ঝড়তলা ওপেনার হাবিবুর রহমান সোহানকে 50 লাখ টাকায় দলে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। অবশেষে মাহমুদুল্লাহকে রংপুর রাইডার্স ও মুশফিকুর রহিমকে কিনেছে রাজশাহী ওয়ারিয়র্স। এবারের নিলামে মোট 415 জন ক্রিকেটারের নাম ছিল, তার মধ্যে 158 জন স্থানীয় এবং 257 জন বিদেশি। পরাগ আমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত ছিল, তদন্ত কমিশনের রিপোর্ট। মূল সমন্বয়কারী ব্যারিস্টার ফজলে নূর তাপস। নির্বাহী বিভাগ থেকে আলাদা হলো বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি। কথা বলছেন খালেদা জিয়া, দেয়া হচ্ছে তরল খাবার, শঙ্কা কাটেনি জানালেন রিজভী। তারেক রহমান ফিরতে চাইলে দেয়া হবে ট্রাভেল পাস, পররাষ্ট্র উপদেষ্টা। ক্ষমতায় গেলে দুর্নীতির শেকড় উপড়ে ফেলার ঘোষণা জামায়াত আমিরের। ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়। নতুন বাংলাদেশ হবে ইসলামের, মিয়া গোলাম পরোয়ার। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।